প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ডাক্তার মোহাম্মদ রেজাউল ইসলাম। আমি আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের টপিকস হবে অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ নিউমোনিয়া। তোমরা জানো যে রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ গুলোকে অনেক ভাবে ভাগ করা যায়। এর আগে তো আমি অবস্ট্রাকটিভ ডিজিজ, অ্যাজমা, সিওপিডি পড়িয়েছি। আর নিউমোনিয়া হচ্ছে একটা ইনফেকশাস ডিজিজ অফ দ্য লাংস। এর মধ্যে মেজর পোর্শন কভার করে হলো টিউবারকুলোসিস, যেটা আমি তোমাদের আগে দুইটা ক্লাসে কভার করছি। আজকে আমাদের টপিকস হবে নিউমোনিয়া। তোমরা জানো যে নিউমোনিয়া রেসপিরেটরি সিস্টেমের লাংসের একটা মোস্ট কমন ডিজিজ। এটা পরীক্ষায়, ফাইনাল এমবিবিএস পরীক্ষায়, পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায়, এক্স-রে, লং কেস, শর্ট কেস, ইভেন অসপি সবগুলো স্টেশনে এই নিউমোনিয়া খুব ইম্পর্টেন্ট। আমরা নিউমোনিয়া অনেকভাবে ভাগ করা যায়। এর মধ্যে যেটা তোমাদের পেডিয়াট্রিক্সে নিউমোনিয়া ইন চাইল্ডহুড, ওটা পেডিয়াট্রিক্সে কভার করবে। তো নিউমোনিয়া ইন চিলড্রেন এন্ড অ্যাডাল্ট একটু পার্থক্য আছে। যেহেতু আমরা অ্যাডাল্ট মেডিসিন, আমরা এই ধরেই নেব তোমরা আমরা অ্যাডাল্ট নিউমোনিয়া সম্বন্ধে বলবো। আচ্ছা, এখন প্রথমে আসে যে হোয়াট ইজ নিউমোনিয়া। নিউমোনিয়া জিনিসটা কি? তোমরা জানো যে কোনো ডিজিজের একটা ডেফিনেশন থাকে। এখন নিউমোনিয়ার ডেফিনেশনটা যদি আমি এইভাবে বলি যে হোয়াট ইজ নিউমোনিয়া, তো নিউমোনিয়া হবে একটা সিনড্রোম কজড বাই ইনফেকশন, ইউজুয়ালি ব্যাকটেরিয়াল, characterized by clinical and or radiographic signs of consolidation of a part or parts of a one or both lung. তাহলে এটা এই ডেফিনেশনে দুই তিনটা পার্টস আছে। সেটা হলো যে এটা একটা অ্যাকুইট ইনফেকশন। তোমাদের যখন টিউবারকুলোসিস আমি বলছিলাম যে তোমরা জানো যে সাইন সিমটম গুলো টিউবারকুলোসিসে অনেক দীর্ঘমেয়াদী থাকে, মানে ক্রনিক, কিন্তু নিউমোনিয়া হলো অ্যাকুইট ইনফেকশন। তাহলে ডেফিনেশনের একটা পার্ট হলো যে নিউমোনিয়াটা হলো একটা অ্যাকুইট ইনফেকশন অফ দ্য লাং। কিভাবে হয়? একটা ইনফেকশন দ্বারা হয়। সেই ইনফেকশনটা মোস্টলি ব্যাকটেরিয়াল, বাট মেবি ভাইরাল, ফাঙ্গাল, প্যারাসাইটিক, কেমিক্যাল অর রেডিয়েশন, যে কোনো জিনিস দ্বারাই হতে পারে। তাতে আমি কি পাবো? ক্লিনিক্যাল অর রেডিওলজিক্যাল ফিচার্স অফ কনসলিডেশন। আমি তোমাদের পরে সাবসিকুয়েন্টলি যখন রেডিওলজি বলবো এবং ক্লিনিক্যাল বলবো, তখন কনসলিডেশন কি ফিচার আমি তোমাদের ক্লিয়ার করবো। তাহলে নিউমোনিয়াটা হলো অ্যাকুইট ইনফেকশন অফ দ্য লাং caused by microbial organism, usually bacterial, characterized by clinical and or radiographic signs of consolidation, involving part or parts of a one lung or both lung. তাহলে এটা হলো একটা কমপ্লিট ডেফিনিশন অফ নিউমোনিয়া। আমার মনে হয় তোমাদের ক্লিয়ার। এখন আসো যে এই নিউমোনিয়াকে কি ভাবে ক্লাসিফাই করা যায়। নিউমোনিয়াকে কি ভাবে ক্লাসিফাই করা হয়? এর মধ্যে আসে যে অনেক ভাবে নিউমোনিয়াকে ক্লাসিফাই করা যায়। তোমাদের একটু গল্পের আকারে মনে রাখো, অত কঠিন করে মনে রাখার দরকার নাই। সেটা হলো যে এটা লাংসের, আমি তোমাদের বলছি যে অ্যানাটমিক্যালি একটা ক্লাসিফাই করা যায় লাংস নিউমোনিয়াকে। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশনটা কি? যদি নিউমোনিয়াটা ইনভলভ করে একটা লোব অথবা পার্টস অফ দ্য লোব, তাহলে একটাকে আমরা প্রথমে বলি অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন মধ্যে লোবার নিউমোনিয়া। লোবার নিউমোনিয়াটা কি? লোবার নিউমোনিয়াটা একটা লোবসকে ইনভলভ করবে, এটাকে আমরা বলতেছি অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন হলো একটা লোবার নিউমোনিয়া, তারপরে একটা লোবস না, একটা সেগমেন্টকে, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টকে ইনভলভ করতে পারে, সেটা হলো সেগমেন্টাল নিউমোনিয়া, অথবা সাবসেগমেন্টকে ইনভলভ করতে পারে, তাহলে সেগমেন্টাল নিউমোনিয়া। আরেকটা হতে পারে ব্রঙ্কো নিউমোনিয়া। তাহলে নিউমোনিয়াকে যদি আমি ক্লাসিফাই করি, একটা হলো অ্যানাটমিক্যাল। তাহলে অ্যানাটমিক্যাল চার ধরনের। একটা হলো লোবার নিউমোনিয়া, একটা হলো তোমার সেগমেন্টাল নিউমোনিয়া, সাবসেগমেন্টাল নিউমোনিয়া, আর একটা হলো ব্রঙ্কো নিউমোনিয়া।
এটা হলো অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন। আরেকটা ক্লাসিফিকেশন আছে যে মাইক্রোবায়োলজিক্যাল অর্গানিজম অনুসারে। এটা কি, যে নিউমোনিয়া হইতে পারে তোমার ব্যাকটেরিয়াল, কি কি ব্যাকটেরিয়া আমি পরে বলতেছি। তাহলে একটা মাইক্রোবায়োলজিক্যাল ক্লাসিফিকেশন অফ নিউমোনিয়া, এর আন্ডারে হলো ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া। তোমরা জানো যে এখন করোনা হচ্ছে, করোনার সময় এখন তোমরা জানো যে করোনা একটা ভাইরাস, এইটা লাংসকে ইনভলভ করে এবং নিউমোনিয়া তৈরি হতে পারে। তাহলে ভাইরাল নিউমোনিয়া তৈরি হতে পারে। আরেকটা হলো ফাঙ্গাল নিউমোনিয়া, তারপরে হতে পারে প্যারাসাইটিক নিউমোনিয়া, অনেক সময় কেমিক্যাল এজেন্ট ইনহেলেশন হয়েও নিউমোনিয়া হতে পারে। তাহলে এটা হলো তোমার ইটোলজিক্যাল বা মাইক্রোবায়োলজিক্যাল ক্লাসিফিকেশন অফ নিউমোনিয়া। তাহলে আমি কি কি বললাম, একটা হলো ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, প্যারাসাইটিক। আর কিভাবে ক্লাসিফাই করা যায় নিউমোনিয়াকে, এটাই তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো যে নিউমোনিয়াটা কিভাবে এবং কোথায় হচ্ছে, এটাকে আমরা বলি অনেক সময় এম্পিরিস্ট ক্লাসিফিকেশন অফ নিউমোনিয়া। দ্যাট মিনস আমরা যে এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিকটা ইউজ করি অনেক সময়, এই নিউমোনিয়া কোথায় কিভাবে অ্যাকুয়ার হচ্ছে এর উপর ভিত্তি করে আমরা নিউমোনিয়ার আরেকটা ক্লাসিফাই করতে পারি। সেটা হলো কি, যে কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া। কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া সেটা হলো যে কমিউনিটিতে হচ্ছে। 2 নম্বর হলো হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া। 3 নম্বর হলো অ্যাসপিরেশন নিউমোনিয়া। 4 নম্বর হলো তোমার নিউমোনিয়া ইন ইমিউনোকম্প্রোমাইজড হোস্ট। তাহলে এটার ক্লাসিফিকেশনটা কার উপর ভিত্তি করে হচ্ছে, যে নিউমোনিয়াটা কোন পরিস্থিতিতে কিভাবে অ্যাকুয়ার হচ্ছে, এটাকে আমরা বলতেছি এম্পিরিসিস্ট ক্লাসিফিকেশন। তাহলে এটা কি কি, কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া, নিউমোনিয়া ইন ইমিউনোকম্প্রোমাইজড হোস্ট। আমাদের আজকে মেইনলি কনসার্ন থাকবে তোমার কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া আমরা বলবো। আর হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়ার একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে when pneumonia occurs in a patient after 2 days of hospital admission. এটা অনেক নামে ডাকা হয়, যেমন হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, নজোকোমিয়াল নিউমোনিয়া, এর আন্ডারে আবার সাবহেডিং আছে যেমন ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, এগুলো। তাহলে একটা রোগী যদি এমনি অন্য কারণে হাসপাতালে ভর্তি হওয়ার 2 দিন পরে তার নিউমোনিয়া অ্যাপিয়ার করলো, তাহলে এটাকে আমরা বলতেছি হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া অথবা নজোকোমিয়াল নিউমোনিয়া। অ্যাকুট ইনফেকশন অফ দ্য লাং, এটা হলো ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার বললে তোমাদের প্রথমে আসে হলো সিমটম, তারপরে আসে হলো সাইন। তাহলে সিমটম গুলো তোমরা এখন খেয়াল করো, যে যেহেতু এটা অ্যাকুট ইনফেকশন, তাহলে এটা শর্ট হিস্ট্রি হবে, শর্ট হিস্ট্রি। তাহলে এখানেই তোমাদের অনেক সময় জিজ্ঞেস করে লং কেস হলে যে নিউমোনিয়া থেকে এই টিউবারকুলোসিস সিমটম মোটামুটি কাছাকাছি, তাহলে আমরা অনেক সময় এই যে ডিউরেশন দিয়ে টিবি এবং নিউমোনিয়া অনেক সময় পার্থক্য করি আমরা। তাহলে টিবি তোমরা জানো যে এটা একটা ক্রনিক ইনফেকশন, অনেক দিন ধরে সিমটম গুলো থাকে। আর নিউমোনিয়া হলো অ্যাকুইট সিমটম, অ্যাকুইট ইনফেকশন, তার মানে এখানে শর্ট হিস্ট্রি থাকবে। তাহলে এখানে পেশেন্ট গুলো কি কি সিমটম নিয়ে আসে, কিছু জেনারেল সিমটম, কিছু রেসপিরেটরি সিমটম। জেনারেল সিমটমের মধ্যে কি থাকে, এখানে ফিভার থাকে। এই ফিভারের ক্যারেক্টারটা তোমাদের নিউমোনিয়াতে জানতে হবে। আমি তোমাদের বলছিলাম টিবিতে সাধারণত লো গ্রেড, ইভিনিং রাইজিং, লং ডিউরেশন ফিভার থাকে। আর নিউমোনিয়াতে ফিভারটা হবে হাই গ্রেড শর্টার ডিউরেশনের ফিভার থাকবে এখানে। তার সাথে কি থাকবে, অ্যাসোসিয়েটেড উইথ চিলস অ্যান্ড রাইগোর। তাহলে নিউমোনিয়াতে শর্ট ডিউরেশনের ফিভার, হাই গ্রেড, অ্যাসোসিয়েটেড উইথ চিলস অ্যান্ড রাইগোর, এখানে এই সিমটম নিয়ে থাকবে। আর একটা থাকবে তার সাথে পেশেন্টের ম্যালেজ, হেডেক, বডি এক, এই জিনিসগুলো থাকতে পারে। আর মেইনলি থাকবে হলো রেসপিরেটরি সিমটম। তো তোমরা জানো যে রেসপিরেটরি 6টা সিমটম আমি সবসময় বলি। 6টা সিমটমের মধ্যে প্রথমেই এই নিউমোনিয়া রোগীর জ্বরের সাথে সাথে কফ থাকবে, কফ।
তাহলে ইনিশিয়ালি কফ ড্রাই হবে, লেটার স্টেজে এটা প্রোডাক্টিভ হতে পারে। তাহলে কফ থাকবে শর্টার ডিউরেশন, ইনিশিয়ালি তোমার নন প্রোডাক্টিভ, লেটার অন ইট বিকাম প্রোডাক্টিভ। এবং প্রোডাকশনটা প্রথমে পুরুলেন্ট স্পুটাম, মিউকোয়েড স্পুটাম হয় এবং পরে মিউকোপুরুলেন্ট, ইভেন পুরুলেন্ট স্পুটাম হয়ে যায়। তাহলে কফের নেচারটা হবে ইনিশিয়ালি ড্রাই কফ হবে, তারপরে প্রোডাক্টিভ হবে। প্রোডাকশনটা হবে মিউকয়েড হইতে পারে, পুরুলেন্ট হইতে পারে, এবং মুকোপুরুলেন্ট হইতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট সিমটম হলো পেশেন্টের অনেক সময় হিমোপটাইসিস থাকে। তাহলে তোমার কাশি বললাম, কফ, স্পুটাম, হিমোপটাইসিস। আর নিউমোনিয়া রোগীর আরেকটা ইম্পর্টেন্ট সিমটম থাকে, সেটা হলো চেস্ট পেন হয় অনেক সময়। তোমরা জানো যে লাং প্যারেনকাইমার পাশাপাশি যদি প্যারাইটাল প্লুরাটাকে ইনভলভ করে প্লুরিসি হয়, প্লুরিসি অফ দা এফেক্টেড এরিয়াতে যদি হয়, তাহলে এখানে তোমার চেস্ট পেন হয়। এবং চেস্ট পেনের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, সেটা হলো যখন ইনফ্লামেশন অফ দা প্যারাইটাল প্লুরা হয়, তখন পেশেন্টের এই মানে তোমার চেস্ট পেনটা হাইস্ট at the height of the inspiration, coughing এগুলাতে বাড়ে। তাহলে চেস্ট পেন হয়, একটা লোকালাইজড একটা এরিয়াতে চেস্ট পেন হয়, এবং সেটা এবং শার্প নেচার চেস্ট পেন, এবং যেটা ইনক্রিজ করে ডিপ ব্রিদিং এবং কাফিং এ। তাহলে চেস্ট পেন থাকবে। আর দুইটা সিমটম হুইচ সাধারণত থাকে না, আরেকটা হলো যে তোমার ব্রেথলেসনেস থাকতে পারে যদি মাল্টিলোবার প্যাচি ইনফ্লামেশন হয়, ব্রঙ্কোনিউমোনিয়াতে বিশেষ করে, তাহলে অনেক সময় রেসপিরেটরি ডিস্ট্রেসও থাকতে পারে। তাহলে এইটা হলো একটা পেশেন্টের নিউমোনিয়া যখন আসবে একটা রোগী, তাহলে তার যদি হাই গ্রেড ফিভার, শর্টার ডিউরেশন, অ্যাসোসিয়েটেড উইথ চিলস অ্যান্ড ডাইগোর, তার সাথে কফ উইথ প্রোডাক্টিভ স্পুটাম, হিমোপটাইসিস অ্যান্ড লোকালাইজড শার্প চেস্ট পেন যদি থাকে, তাহলে একটা রোগী আমরা তোমার নিউমোনিয়া সাসপেক্ট করব। এখন সিমটম হলো এটা, এখন সাইন কি পাবো? সাইন গুলোকেও এখানে নিউমোনিয়ার সাইন গুলোকে দুই ভাবে ভাগ করতে হবে, একটা জেনারেল সাইন যেটা জেনারেল এক্সামিনেশন আমরা পাবো, আর একটা হলো রেসপিরেটরি সাইন। জেনারেল সাইন এখানে খুবই ইম্পর্টেন্ট, তার কারণ আমরা যখন ম্যানেজমেন্ট বলবো শুরু করব, তখন ম্যানেজমেন্টে তোমার এই সিভিয়ারিটি দেখা হয়, একটা নিউমোনিয়ার সিভিয়ারিটি দেখা হয়, তখন এই জেনারেল এক্সামিনেশনে কিছু সাইন ইম্পর্টেন্ট। এর মধ্যে হলো তোমরা জানো যে এই পেশেন্ট গুলো খুব টক্সিক থাকবে, ব্রেথলেস থাকতে পারে, আর ফিভার থাকবে, জেনারেল এক্সামিনেশন হাই গ্রেড ফিভার থাকবে, 104-5 এরকম ফিভার আমরা পাবো। আরেকটা হলো এখানে কনফিউশন, মানে মেন্টাল স্ট্যাটাসটা দেখতে হবে, পেশেন্ট কনফিউজ কিনা। এই কনফিউশন দিয়ে আমরা পরবর্তীতে আমরা এই তোমার সিভিয়ারিটি অ্যাসেস করবো, এটা আমি পরে বলবো তোমাদের। তাহলে আমি বললাম একটা টক্সিক থাকবে পেশেন্ট, ফিব্রাইল থাকবে, এবং কনফিউজ থাকতে পারে পেশেন্ট, কনফিউজ আছে কিনা, কনফিউজড ইন টার্ম অফ টাইম, প্লেস এন্ড পারসন। তারপরে পালস দেখতে হবে পেশেন্টের, পালস টাইকার্ডিয়া থাকতে পারে, রেসপিরেটরি রেট দেখতে হবে, এবং ব্লাড প্রেশার, ভাইটাল সাইন যেগুলো বলি আমরা, চারটাকে আমরা তো ভাইটাল সাইন বলি, একটা হলো টেম্পারেচার, পালস, রেসপিরেটরি রেট আর ব্লাড প্রেশার। তাহলে এগুলো টাইকার্ডিয়া থাকবে, ট্যাকিপনিয়া থাকবে, এবং লো ব্লাড প্রেশার থাকতে পারে, যেটা 90 সিস্টোলিক 9 এবং ডায়াস্টোলিক 60 নিচে। তাহলে এই সাইনগুলো আমাদেরকে একটা নিউমোনিয়া রোগীর এই ভাইটাল সাইনগুলো অবশ্যই জেনারেল এক্সামিনেশনের মধ্যে উল্লেখ করতে হবে। লং কেস হলে বা যখন তোমরা পেশেন্ট ম্যানেজ করবা, তখন এই জিনিসগুলো দেখতে হবে। তারপরে আসো যে রেসপিরেটরি সাইন কি। রেসপিরেটরি সাইনের মধ্যে মেইনলি হবে আমরা চেস্ট এক্সামিনেশন করি। যদি রাইট সাইড, লেফট সাইডে যে কোনো জায়গায় যদি নিউমোনিয়া হয়, হতে পারে, তা আমি চেস্ট এক্সামিনেশন করে কি পাবো? তোমরা জানো যে চেস্ট এক্সামিনেশন ফাইন্ডিংস বলার সময় আমরা ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন এইভাবে বলবো। তাহলে যেই সাইডে নিউমোনিয়া, সেই সাইডের মুভমেন্ট যদি দেখি আমি রেস্ট্রিক্টেড পাবো, মুভমেন্ট রেস্ট্রিক্টেড অন দ্য এফেক্টেড সাইড। পালপেশনে আমি টেম্পারেচার পাবো, রেসপিরেটরি মুভমেন্টটা দেখতে হবে, যেদিকে আমার নিউমোনিয়া ওই সাইডে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হবে, চেস্ট এক্সপানশন কমে যাবে। পারকাশন নোটে গিয়ে আমি কি পাবো? যেই সাইডে এফেক্টেড সাইডের কনসলিডেশন বা নিউমোনিয়া, ওখানে আমি পারকাশন নোট ডাল পাবো, এটা পাবো।
তারপরে মেইন ফিচার আমি পাবো হলো যে অসকালটেশনে। তো অসকালটেশনে নিউমোনিয়ার একদম একটা বেসিক একটা জিনিস আছে, সেটা হলো স্যারা খুবই শুনতে চায় যে আমি এখানে ব্রেথ সাউন্ড পাবো, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। তাহলে নিউমোনিয়ার অনেক সময় স্যারা ওই স্টেথোটা ওই নিউমোনিয়ার কনসলিডেশন উপর দিয়ে বলে যে বলো তো তুমি নিউমোনিয়াতে কি ফিচার, অসকালটেশনে কি পাবা। তাহলে অসকালটেশনে আমি পাবো স্যার, আমি এখানে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো। অ্যাডেড সাউন্ডের মধ্যে কি পাবো, ক্রিপিটেশন পাবো। অ্যাডেড সাউন্ডের মধ্যে আমি ক্রিপিটেশন পাবো। আর একটা জিনিস যে ওই যে আমি বলছিলাম যে ওই যে প্লুরিসি যদি থাকে, প্লুরাল ইনভলভমেন্ট যদি থাকে, তাহলে আমি ওই জায়গায় অসকাল্ট করে আমি রাব পেতে পারি। আরেকটা জিনিস এখানে নিউমোনিয়া যদি তোমার লং কেস পড়ে বা ফাইন্ডিংস বলে, আরেকটা জিনিস তারা খুব শুনতে চায়, সেটা হলো হুইসপারিং পেক্টোরাল কিউ। সেটা হলো যে ওই এফেক্টেড এরিয়াতে স্টেথোটা রেখে পেশেন্টকে ফিস ফিস করে 2 3 3 3 3 বললে আমার কানের কাছে খুব স্পষ্টভাবে শোনা যাবে, এটাকে বলা হয় হুইসপারিং পেক্টোরাল কিউ। তাহলে কনসলিডেশনে আমি অসকালটেশনে কি ফিচার পাবো, ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাবো, ব্রঙ্কিয়াল বেড সাউন্ড। অ্যাডেড সাউন্ড পাবো আমি ক্রিপিটেশন, কোর্স ক্রিপিটেশন, প্লুরাল রাব পাবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস পাবো, সেটা হলো আমি হুইসপারিং পেক্টোরাল কিউ পাবো। তাহলে একটা টিপিক্যাল সিমটম অফ নিউমোনিয়া, তার সাথে জেনারেল এক্সামিনেশনে আমি যে ফাইন্ডিংস গুলো বললাম, তার সাথে চেস্টে যদি আমি এরকম একটা ফাইন্ডিংস পাই, ব্রঙ্কিয়াল বেস সাউন্ড, ক্রিপিটেশন, প্লুরাল রাব, তার সাথে যদি আমি হুইসপারিং পেক্টোরাল কিউ পাই, তাহলে আমি একটা রোগীর কনসলিডেশন বা নিউমোনিয়া সাসপেক্ট করব। তাহলে আমি দেখো যে একটা নিউমোনিয়া রোগী এরকম সিমটম নিয়ে আসলো, আমি সাসপেক্ট করলাম। তাহলে এইটা মোটামুটি একটা ক্লিনিক্যাল ফিচার নিউমোনিয়ার রোগী, এইভাবে বলতে হবে। আমার মনে হয় তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার যে একটা নিউমোনিয়া রোগী কিভাবে প্রেজেন্ট করবে, আমি কি কি এক্সামিনেশন করব। তারপরে আসো যে এই নিউমোনিয়ার একটা রোগী আমি কিভাবে ইনভেস্টিগেট করব। একটা নিউমোনিয়ার যে সাসপেক্ট করলাম, এই সাসপেক্ট করার পরে আমি নিউমোনিয়া কিভাবে কনফার্ম করব। তাহলে তোমরা জানো যে যে কোনো ডিজিজের ইনভেস্টিগেশন করার 2-3টা আমাদের পারপাস থাকে। তাহলে ওইরকম নিউমোনিয়া রোগীরও 2-3টা পারপাসে আমি ইনভেস্টিগেট করব একটা রোগীর। সেটা কি, প্রথমে আমি যে আমার প্রভিশনাল ডায়াগনোসিস নিউমোনিক কনসলিডেশন, এটা কনফার্ম করার জন্য কিছু ইনভেস্টিগেশন করব। 2 নম্বর হলো এই যে নিউমোনিয়া বা যে কোনো ডিজিজ, এটা সিভিয়ারিটি কেমন, এই সিভিয়ারিটি বোঝার জন্য কিছু ইনভেস্টিগেশন করব। তাহলে তোমাকে যদি বলে একটা নিউমোনিয়া রোগী কি কি ইনভেস্টিগেশন করবা, তাহলে তোমাদের উত্তর সরাসরি ওই সিবিসিতে না গিয়ে তোমরা যদি একটু সুন্দর করে বলতে পারো যে স্যার নিউমোনিয়া রোগীর ইনভেস্টিগেশন করার উদ্দেশ্য 3টা বা 4টা। সেটা কি কি, প্রথমে স্যার দেখবো আমি কনফার্ম দা ক্লিনিক্যাল ডায়াগনোসিস অফ নিউমোনিয়া, এটার জন্য স্যার কিছু ইনভেস্টিগেশন করব। স্যার কিছু ইনভেস্টিগেশন করব যে নিউমোনিয়াটার সিভিয়ারিটি মাইল্ড মডারেট সিভিয়ার নিউমোনিয়া কিনা, এটা বোঝার জন্য স্যার কিছু ইনভেস্টিগেশন করব, প্লাস কিছু এক্সামিনেশন ফাইন্ডিংস। 3 নাম্বার হলো স্যার যে আমি এই পেশেন্ট নিউমোনিয়ার পেশেন্টের কমপ্লিকেশন ডেভেলপ করতেছে কিনা, এই কমপ্লিকেশন বোঝার জন্য স্যার আমি কিছু ইনভেস্টিগেশন করব। তাহলে দেখো একটা স্টুডেন্ট যদি সরাসরি ইনভেস্টিগেশন জিজ্ঞেস করলে সিবিসি দিয়ে শুরু করলে তার ইমপ্রেশন কেমন হবে, আর সে যদি বলে যে না আমি কি কি পারপাসে ইনভেস্টিগেশন করব, এটা বলে নিয়ে তারপরে যদি সে ইনভেস্টিগেশন শুরু করে, তাহলে দেখো কিন্তু মার্কের ভ্যারিয়েশন হবে এবং স্যারদের ইমপ্রেশন কিন্তু ভ্যারি করবে এখানে। এখানে খালি নিউমোনিয়ার ক্ষেত্রে না, যে কোনো তোমার এই ডিজিজের ক্ষেত্রে যদি তুমি এইভাবে উত্তরগুলো দিতে পারো, তাহলে দেখো ভাইবাতে বলো, লং কেসে বলো, শর্ট কেসে বলো, এগুলো কিন্তু তারা খুব খুশি হয়, ইমপ্রেসড হয়। তাহলে এই 3টা পারপাসে আমি ইনভেস্টিগেট করবো। তাহলে এখন আসো, তোমরা যেহেতু এখানে আন্ডার গ্রাজুয়েট লেভেলে মানে এমবিবিএস লেভেলে এত ডিটেলস তোমাদের লাগবে না, তোমাদের লেভেলে যেটুকু লাগে ওইটুকু আমি বলবো। তাহলে একটা নিউমোনিয়া রোগী যখন সাসপেক্ট করলা, তাহলে এই পারপাসে আমি যখন ইনভেস্টিগেশন করব, তারপরে তুমি শুরু করো কি করব, স্যার একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব। সেখানে আমি কি এক্সপেক্ট করব,
কমপ্লিট ব্লাড কাউন্ট করে তোমরা জানো যে এটা আমি বলছি যে এটা মোস্টলি ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাহলে এখানে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হবে। নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, তোমরা জানো যে আমরা নর্মাল টোটাল কাউন্ট হলো 11 থেকে 4 থেকে 11,000, তাহলে 11,000-এর বেশি হলেই আমরা বলতেছি লিউকোসাইটোসিস। তার মধ্যে নিউট্রোফিল যদি যেহেতু একটা অ্যাকুইট ইনফেকশন, তাহলে নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস হবে। তো এখানে তোমরা যারা ভালো করবা, এখানে একটু সিভিয়ারিটি ইন্ডিকেট করে, যদি নিউট্রোফিল কাউন্ট 20,000-এর বেশি হয় অথবা 4,000-এর কম হয়, এটা একটা ইন্ডিকেটর অফ সিভিয়ারিটি অফ নিউমোনিয়া। আমার মনে হয় তোমরা যারা ভালো করবা তারা মনে রাখতে পারলে পারবা, না হলে দরকার নেই। কিন্তু জেনারেল সবার জন্য হলো যে তারা এখানে আমি নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো। তাহলে একটা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস দেখা একটা সিবিসি করলাম। নেক্সট তোমাদের লেভেলে বলবা যে স্যার একটা চেস্ট এক্সরে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ এবং যদি দরকার হয় একটা ল্যাটারাল ভিউ চেস্ট এক্সরে করব। সেটাতে কি পাবো? ওটাকে আমাকে এই এক্সরে চেস্ট করে আমি যেখানে আমি কনসোলিডেশনে ফিচার পেয়েছি ওখানে আমি লাংসে একটা অপাসিটি পাবো। তাহলে এক্সরেতে অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে যে নিউমোনিয়াতে কিভাবে তুমি বুঝবা যে এটা নিউমোনিয়া। তাহলে তোমরা জানো যে একটা হোমোজেনাস অপাসিটি পাবো না, এক্সরেতে হোমোজেনাস অপাসিটি পাবো। সেটা আমি তোমাদের ওই যে ক্লাসিফিকেশন অফ নিউমোনিয়ার সময় বলছি, যদি পুরা লোবার নিউমোনিয়া হয় ইন্টায়ার লোবকে ইনভলভ করবে, অথবা একটা সেগমেন্টকে অথবা একটা সাবসেগমেন্টকে ইনভলভ করবে। আর যদি ব্রঙ্কো নিউমোনিয়া হয় বাইল্যাটারাল মাল্টিফোকাল প্যাসিভ অপাসিটি আমি পেতে পারি। তাহলে আমি এক্সরেতে এইটা আমি পাবো। এখানে একটা জিনিস বলেনি তোমাদের, অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে যে এটা যে নিউমোনিয়া না মাসলেশন বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা অন্য পালমোনারি ইডিমা বা অন্য কিছু কিনা, অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য রেডিওগ্রাফিক প্যাথোগনোমিক ফিচার অফ নিউমোনিয়া, মানে তুমি এটা কনফার্ম কিভাবে বুঝতেছো যে এটা নিউমোনিয়ার পক্ষেই বেশি এই রেডিওলজিটা। ওখানে আমরা একটা টার্ম তোমাদের ইউজ করি আমরা, সেটা হলো এয়ার ব্রঙ্কোগ্রাম। এইটা যদি থাকে আমরা এক্সরেতে যদি একটা হোমোজেনাস অপাসিটিতে যদি এয়ার ব্রঙ্কোগ্রাম পাই, তাহলে এইটা মোস্ট লাইকলি এটা নিউমোনিক কনসোলিডেশন। অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে যে হোয়াট ইজ এয়ার ব্রঙ্কোগ্রাম। যদি ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা মাসলেশন হয় তাহলে আমরা এয়ার ব্রঙ্কোগ্রাম পাবো না, কিন্তু নিউমোনিয়াতে আমরা এয়ার ব্রঙ্কোগ্রাম পাবো। তো এয়ার ব্রঙ্কোগ্রামটা আমি তোমাদের একটু বলি বোঝার জন্য, তাহলে মনে রাখার সুবিধা হবে। আমি তোমাদের বলছি যে ওই যে তোমরা নর্মালি জানো যে অ্যালভিউলাস এবং লাংসে যে ব্রঙ্কাস বা ব্রঙ্কিউল থাকে তার মধ্যেও কিন্তু বাতাস থাকে, এয়ার থাকে। তাহলে এয়ার থাকলে দুটাই কালো দেখাবে এক্সরেতে, এয়ার মানেই কালো মনে রাখবা, আর ফ্লুইড মানে হলো সাদা। তাহলে দেখো নর্মালি অ্যালভিউলাসের মধ্যেও বাতাস থাকতেছে, ব্রঙ্কাসের মধ্যেও বাতাস থাকতেছে, তাহলে দুইটাই হলো কালো। তাহলে রেডিওলজি আমি যখন এক্সরে দেখতেছি একটা নর্মাল এক্সরে, তখন কিন্তু আমি কোনটা অ্যালভিউলাস কোনটা তোমার ব্রঙ্কাস ডিফারেন্সিয়েট করতে পারতেছি না। কিন্তু যখন নিউমোনিয়া হবে, নিউমোনিয়াতে হলে এক্সুডেশনটা অ্যাকুমুলেট করবে হলো তোমার অ্যালভিউলার স্পেসে, তাহলে এটা অপাসিফাই হবে, সাদা হয়ে যাবে, কিন্তু ব্রঙ্কাসটা ইনট্যাক্ট থাকবে। ব্রঙ্কাসের মধ্যে কিন্তু এয়ার থেকে যাবে, অ্যালভিউলাসে ফ্লুইড জমে অপাসিফাই হয়ে সাদা হবে, কিন্তু ব্রঙ্কাসের মধ্যে তোমার এয়ারটা থেকে যাবে। তাহলে দেখো কালো আর সাদা যখন কন্ট্রাস্ট হবে, তাহলে আমি নর্মালি যখন এয়ার ব্রঙ্কোগ্রাম দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখানে অপাসিফাই হওয়ার জন্য আমি অ্যালভিউলার স্পেসটা অপাসিফাই হওয়ার জন্য সাদা হয়েছে, এই সাদার কন্ট্রাস্টে আমি এয়ারের মধ্যে ব্রঙ্কাসের মধ্যে এয়ারটা দেখতে পাচ্ছি। এটাই হলো এয়ার ব্রঙ্কোগ্রাম। আমার মনে হয় জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে তোমাদের একটা রেডিওলজিতে এক্সরেতে যদি জিজ্ঞেস করে নিউমোনিয়ার বর্ণনা, তাহলে বলতে হবে যে ডেন্স হোমোজেনাস অপাসিটি অকুপাইং কোথায় কোথায় উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম। আমার মনে হয় জিনিসটা ক্লিয়ার হয়েছে হোয়াট ইজ এয়ার ব্রঙ্কোগ্রাম। এয়ার ব্রঙ্কোগ্রাম এটাই হলো একটা যদি নিউমোনিয়ার রেডিওলজিক্যাল ডেসক্রিপশন। তাহলে হোমোজেনাস অপাসিটি উইথ এয়ার ব্রঙ্কোগ্রাম ইনভলভিং দ্য রাইট লোয়ার অমুক অমুক অমুক, এটা বললেই তোমার একটা হয়ে যাবে যে এটা রেডিওলজির ফিচার। এইটা তাহলে আমি বললাম একটা সিবিসি, একটা চেস্ট এক্সরে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো স্পুটাম এক্সামিনেশন। আমি বলছি তোমাদের ওই যে স্পুটাম এক্সপেক্টরেট হয়। সাধারণত নিউমোনিয়া গুলো আমরা এই যে এম্পিরিক্যাল ট্রিটমেন্ট দিলেই প্রায়
80% নিউমোনিয়া এমনি ভালো হয়ে যায়। স্পুটাম এক্সামিনেশন অত এসেনশিয়াল না, কিন্তু যখন সিভিয়ার নিউমোনিয়া, হসপিটাল অ্যাকুয়ার নিউমোনিয়া, এগুলোতে খুব ইম্পর্টেন্ট, সেটা হলো স্পুটাম এক্সামিনেশন। তাহলে তোমাদের লেভেলে একটা হলো সিবিসি বলবা, এক্সরে চেস্ট বলবা, 3 নম্বরে বলবা স্পুটাম ফর গ্রাম স্টেনিং এন্ড কালচার সেন্সিটিভিটি। তাহলে গ্রাম স্টেন করে আমাকে বলে দিবে যে কোন ধরনের ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে, তোমাদের আমি প্রথমে অর্গানিজম গুলো বলছি, ওই ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে। আর হলো যে আমি কি ড্রাগটা ইউজ করব, এটার সেন্সিটিভিটি বলে দিবে। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করে নিউমোনিয়াতে কি কি ইনভেস্টিগেশন করবা, তুমি প্রথমে আমি 3টে হেডলাইন বলছি তোমাদের, যে একটা টু সি কনফার্ম দ্য ডায়াগনোসিস, 2 নম্বর হলো টু অ্যাসেস দ্য সিভিয়ারিটি, 3 নম্বর হলো টু সি দ্য কমপ্লিকেশন। আর ইনভেস্টিগেশন নাম বললে একটা সিবিসি, যেখানে নিউট্রোফিলিক লিউকোসাইটিস পাবো, রেডিওলজি করে স্যার আমি নিউমোনিক কনসলিডেশন পাবো, এক্সরেতে ওইটি আর ব্রঙ্কোগ্রাম। আর 3 নম্বর টেস্ট বললে স্যার স্পুটাম ফর গ্রাম স্টেনিং এন্ড কালচার সেন্সিটিভিটি। আমার মনে হয় তোমাদের লেভেলে এর চেয়ে আর খুব বেশি দরকার নেই। আর যারা একটু ভালো করবা তাদের আদার্স অ্যাসোসিয়েটেড অন্য জিনিসগুলো তোমার লাগতে পারে। যেমন ওই যে তোমাদের সিভিয়ারিটি বলছি, সিভিয়ারিটি আমি ওই এটা একটু বলে নিব ম্যানেজমেন্ট শুরুর আগে। সেটা হলো যে বায়োকেমিক্যাল কিছু টেস্ট করে আমরা সিভিয়ারিটি বুঝি। এর মধ্যে আছে মনে করো যে যদি লিভারকে ইনভলভ করে, হেপাটাইটিস হয় অনেক সময় নিউমোনিয়াতে, তাহলে আমরা হাইপো অ্যালবুমিনিমিয়া পেতে পারি। তারপরে ইলেকট্রোলাইটস আমরা করে তোমার হাইপোনাইট্রেমিয়া পেতে পারি। তারপরে অনেক সময় কিডনি ডিসফাংশন থাকতে পারি, ইউরিয়া লেভেল যদি 7-এর বেশি অথবা 21 এর বেশি হয়, 7 মিলিমোল অথবা 21 মিলিগ্রাম পার ডিএল এর বেশি হয়, তখন এটা একটা সিভিয়ারিটি ইন্ডিকেট করে। তাহলে এগুলা বায়োকেমিক্যাল টেস্টও আমরা করতে পারি, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট। তাহলে এই জিনিসগুলো করে, আর অনেক সময় যদি নিউমোনিয়ার আর একটা কমপ্লিকেশন মনে করো সেপ্টিসেমিয়া থেকে হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ব্লাড কালচারও করতে পারি। তাহলে আমি মনে হয় তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য ওই 3টা প্রথম বললাম, এটা বললে তোমাদের জন্য এনাফ। যারা ভালো করবা তাদের জন্য আমি পরে যে লিভার ফাংশন, রেনাল ফাংশন, সিরাম ইলেকট্রোলাইটস, ব্লাড কালচার, অনেক সময় আমরা ব্রঙ্কোস্কোপি এগুলোও লাগতে পারে, বা ট্রান্সব্রঙ্কিয়াল বায়োপসি এগুলোও লাগতে পারে যদি অ্যাসোসিয়েটেড অন্য জিনিস আমরা চিন্তা করি, ব্রঙ্কিয়াল কার্সিনোমা এগুলো যদি চিন্তা করি এই ইনভেস্টিগেট। কিন্তু তোমাদের লেভেলে আমার মনে হয় না এত কিছু লাগবে। তাহলে ইনভেস্টিগেশন আমার মনে হয় এইটুকুই তোমাদের জন্য সাফিসিয়েন্ট। এখন আসো যে আমরা এই নিউমোনিয়ার ম্যানেজ করব কিভাবে, নিউমোনিয়ার ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট শুরুর আগে তোমাদের একটা জিনিস আমি বলে নিই, যে এই ম্যানেজমেন্টটা নিউমোনিয়ার ক্ষেত্রে এটা ম্যানেজ করার আগে আমার সিভিয়ারিটি অফ নিউমোনিয়াটা অ্যাসেস করতে হবে, সিভিয়ারিটি অফ নিউমোনিয়াটা অ্যাসেস করতে হবে। তাহলে আমি এই যে নিউমোনিয়ার সিভিয়ারিটি অ্যাসেস করার উদ্দেশ্য হলো যে একটা নিউমোনিয়া, কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া হয়েছে, এই রুগীটা আমি কোথায় ট্রিটমেন্ট করব, কি অ্যান্টিবায়োটিক দিয়ে ইউজ করব, এটা কি ওরাল ইউজ করব না প্যারেন্টারাল ইউজ করব, এই জিনিসগুলো ডিপেন্ড করবে সিভিয়ারিটি অফ নিউমোনিয়া। আমি এমবিবিএস পরীক্ষা দেখছি অনেক সময় তোমাদের নিউমোনিয়ার ওই ডেভিডসনে দেখবা কার্ভ 65 একটা স্কোরিং সিস্টেম আছে, এটা জিজ্ঞেস করে কিন্তু স্যাররা এমবিবিএস লেভেলেও এটা জিজ্ঞেস করে। কার্ভ CURB 65, সিতে হলো কনফিউশন। তোমাদের ওই যে আমি বলছিলাম জেনারেল এক্সামিনেশনে কনফিউশন আছে কিনা এটা দেখতে হবে। তাহলে এই 5টার জন্য 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টের উপর ভিত্তি করে আমরা সিভিয়ারিটি অফ নিউমোনিয়া দেখব। সিতে কি কনফিউশন ইন, এটা হলো টাইম প্লেস পারসন ডিসওরিয়েন্টেশন যদি থাকে তাহলে আমি কনফিউশনটা আছে কিনা পেশেন্টের, এটা একটা দেখতে হবে। ইউতে ইউরিয়া লেভেল, ওই যে আমি বলছি যে রেনাল ফাংশন করতে হবে, ইউরিয়া লেভেল যদি 7 মিলিমোল পার লিটারের বেশি হয়, এটা একটা। আর্তে রেসপিরেটরি রেট, আমি জেনারেল এক্সামিনেশন আরেকটা বলছিলাম যে রেসপিরেটরি রেট দেখতে হবে, এটা 30 রেসপিরেটরি রেট 30 ব্রেথস পার মিনিটের বেশি না কম, এটা একটা সিভিয়ারিটি। আর একটা হলো বিতে ব্লাড প্রেশার, হাইপোটেনশন যদি থাকে, যেমন সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 19 নিচে আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যদি
60 নিচে থাকে, আর একটা হলো S65। তাহলে কার্বে কি হলো, সিতে কনফিউশন, ইউতে ইউরিয়া লেভেল 7 মিলিমোলের বেশি, আরতে রেসপিরেটরি রেট মোর দেন 30, আর একটা হলো বিতে হাইপোটেনশন মানে ব্লাড প্রেশার, সিস্টোলিক 90 নিচে আর ডায়াস্টোলিক 60 নিচে, আর S65 এর উপরে না নিচে। এই 5টা পয়েন্টের উপর ভিত্তি করে আমরা সিভিয়ারিটি অফ নিউমোনিয়া অ্যাসেস করব। তাহলে এর মধ্যে যাদের স্কোর 0 বা 1, তাহলে এটা মাইল্ড নিউমোনিয়া। এটাকে আমরা বাসায় রেখে এই পেশেন্টটা আমরা চিকিৎসা করতে পারবো। বাসায় রেখে ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা এই রোগী যাদের এই কার্ভ 65 স্কোর 0 বা 1, এই 5টার মধ্যে যে কোনো একটা আছে মনে করো, তাহলে 0 পয়েন্ট অথবা 1 পয়েন্ট আছে, তাদেরকে আমরা মাইল্ড নিউমোনিয়া বলবো, এবং এদেরকে আমরা বাসায় রেখে ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা চিকিৎসা করতে পারবো। আমার মনে হয় জিনিসগুলো ক্লিয়ার তোমাদের। যাদের স্কোর তোমার 2, এই 5টার মধ্যে 2 আছে, তাদের আমরা মডারেট নিউমোনিয়া বলবো। মডারেট এই গ্রুপের নিউমোনিয়া আমরা তোমার সুপারভাইজ ট্রিটমেন্ট লাগবে। সুপারভাইজ ট্রিটমেন্টটা এইরকম যে আমরা শর্ট স্টে হসপিটালে রাখতে পারি, অথবা বাসায় রাখলেও সুপারভাইজড রাখতে হবে। তাহলে যাদের স্কোর তাদেরকে আমরা শর্ট স্টে হসপিটাল মানে হসপিটালের বাসায় রেখে সুপারভাইজড, অথবা হাসপাতালে 2-1 দিন ভর্তি রেখে আমরা চিকিৎসা দিয়ে ছুটি দিতে পারি। আর যাদের স্কোর 3 বা তার বেশি, তাদেরকে অবশ্যই সিভিয়ার নিউমোনিয়া হিসেবে হসপিটালাইজ করতে হবে। আমার মনে হয় এটা তোমাদের ক্লিয়ার। তাহলে 0 আর 1 বাসায় চিকিৎসা, 2 থাকলে আমরা সুপারভাইজ হসপিটাল, শর্ট স্টে হসপিটাল, অথবা বাসায় রেখে সুপারভাইজ চিকিৎসা দিতে পারি। আর যাদের 3-এর উপরে স্কোর, তাদেরকে অবশ্যই হসপিটালাইজ করতে হবে অ্যাজ এ সিভিয়ার নিউমোনিয়া। যাদের স্কোর 4 বা 5, তাদেরকে অবশ্যই আইসিইউতে অ্যাডমিশন লাগবে। আমার মনে হয় এইভাবে জিনিসটা তোমরা মুখস্থ করার চেষ্টা করবা, বা আয়ত্তে আনার চেষ্টা করবা, এটা অত কঠিন জিনিস না এটা। তাহলে তোমার এই নিউমোনিয়ার ম্যানেজমেন্ট শুরুর আগে আমাকে এই সিভিয়ারিটি ইন্ডেক্সটা দেখে আমি রোগীটাকে কোথায় চিকিৎসা দিব, এটা আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে বাই সিং দা কার্ভ 65 স্কোর। তাহলে আমার সিভিয়ারিটি দেখা হয়ে গেল একটা রোগী। তারপরে আসো এখন ম্যানেজমেন্ট অপশন গুলো কি কি। ম্যানেজমেন্ট অপশনের মধ্যে তোমার প্রথমে, জানো আমি তোমাদের অন্য ক্লাসগুলোতে বলছি যে কোনো রোগের চিকিৎসা করতে হলে প্রথমে কিছু সিমটোমেটিক চিকিৎসা, তারপরে স্পেসিফিক চিকিৎসা, তারপরে ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন। তাহলে সিমটোমেটিক চিকিৎসা, এই রোগীর জ্বর থাকে, নিউমোনিয়া রোগীর, তাহলে জ্বরের জন্য অ্যান্টিপাইরেটিক দিতে হবে। পেন থাকে, বলছি তোমাদের ওই যে প্লুরাল চেস্ট, সিভিয়ার চেস্ট পেন হয় কিন্তু, তাহলে অ্যানালজেসিস দিতে হবে। তারপরে এই রোগী ম্যালনারিশ থাকে, নিউট্রিশন দিতে হবে। ফ্লুইড ইমব্যালেন্স থাকে, ফ্লুইড দিতে হবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে ইলেকট্রোলাইট কভার করতে হবে। তারপরে যদি হাইপোক্সিয়া থাকে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, তাহলে অক্সিজেন দিতে হবে। তারপরে যদি কফ থাকে খুব, তাহলে এক্সপেক্টোরেন্ট, তোমার ফিজিওথেরাপি, এগুলো লাগবে। তাহলে এগুলো সব হলো পেশেন্টের সিমটোমেটিক ট্রিটমেন্ট অ্যাজ পার নিড, যেই সিমটম সেই সিমটমের চিকিৎসা। তারপরে আসো স্পেসিফিক চিকিৎসা হলো অ্যান্টিবায়োটিক। তাহলে এখন তোমাদের প্রশ্ন হবে যে আমরা নিউমোনিয়াতে একদম প্রশ্ন যে নিউমোনিয়াতে কি ট্রিটমেন্ট দিব, কি অ্যান্টিবায়োটিক ইউজ করব, কতদিন ইউজ করব, এইটা নিয়ে তারপরে এখন তোমাদেরকে আগের ক্লাসগুলোতেও বলছি যে ইনফেকশাস ডিজিজের ট্রিটমেন্ট জিজ্ঞেস করলে তোমাদের একটা কমন আমি ডায়লগ বলে দিছিলাম আগের ক্লাসগুলোতে, যে স্যার আই উইল স্টার্ট এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক ফার্স্ট, দেন আই উইল সুইচ টু স্পেসিফিক অ্যান্টিবায়োটিক অ্যাকর্ডিং টু কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। তাহলে নিউমোনিয়ার ওই যে আমি স্পুটাম, গ্রাম স্টেনিং অ্যান্ড কালচারের জন্য পাঠিয়েছি, এম্পিরিক্যাল একটা অ্যান্টিবায়োটিক স্টার্ট করব, করে কালচারের রিপোর্ট আসার পরে আমি সুইচ করব। তাহলে অ্যান্টিবায়োটিকের নিউমোনিয়াতে জিজ্ঞেস করলে তোমাদের উত্তরটা হবে এরকম যে স্যার আমি এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক স্টার্ট করব, তারপরে কালচার সেন্সিটিভিটি রিপোর্ট পাওয়ার পরে আমি স্যার সুইচ করব অ্যাকর্ডিং টু দ্যাট রিপোর্ট। এখন
তোমরা জানো যে আমি একটা জিনিস বলছি যে নিউমোনিয়ার ম্যাক্সিমাম রোগীগুলো কিন্তু এই ইম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিকেই কাভার হয়ে যায়, প্রায় 90% রোগী। তাহলে কি অ্যান্টিবায়োটিক আমরা ইম্পেরিক্যাল স্টার্ট কালচারের আগে? তাহলে তোমাদের আমি যেহেতু প্রথমে ওই যে অর্গানিজম গুলো বলে নিছিলাম, কি কি অর্গানিজম, স্টেপ্টোককাস নিউমোনি, মাইক্রোপ্লাজমা, ক্ল্যামাইডিয়া, তারপর লেজনেলা, স্ট্যাফাইলোককাস, ক্লেপসিলা, হিমোফাইলাস, এই অর্গানিজম গুলো আমাদের জানা, এবং এগুলাই হলো ম্যাক্সিমাম 90 থেকে 90%, 95% ক্ষেত্রে রেসপন্সিবল। তাহলে আমরা ইম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে পারি। তাহলে তোমাদের পরীক্ষার পারপাজে এইভাবে উত্তর তোমাদের দিতে হবে। তেমন দেখবা যে ডেভিডসন একটা চার্ট আছে অ্যান্টিবায়োটিকের ইউজ। আমরা অনেক সময় সিম্পল, যদি ওই যে মাইল্ড টু মডারেট নিউমোনিয়া হয় তাহলে ওরালি আমরা অ্যামোক্সিসিলিন দিতে পারি। অ্যামোক্সিসিলিনে যদি সেনসিটিভ মানে কি অ্যালার্জিক হয় তাহলে আমরা ম্যাক্রোলিড গ্রুপের ইরাইথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন এগুলো দিতে পারি। তাহলে এইভাবে আমরা স্টার্ট করতে পারি। আরেকটা হলো তোমার ওই যে আমি সিভিয়ার নিউমোনিয়া, যেগুলো হসপিটাল করতে হবে, যাদের স্কোর 3 বা 4-এর বেশি, তাহলে আমি মাইল্ড টু মডারেট হোমে রেখে, বাসায় রেখে যেগুলো চিকিৎসা দিচ্ছি, যে অ্যান্টিবায়োটিক গুলো আমি বললাম, এগুলো আমরা ওরালি ইম্পেরিক্যাল স্টার্ট করব। কিন্তু যখন যাদের স্কোর আমি 3 বা তার বেশি, যাদের হসপিটালাইজড করতেছি, তাদের ইম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিকটা আমাকে আইভি মানে প্যারেন্টারালি মানে আইভি ইন্টারভেনাসলি স্টার্ট করতে হবে। সিভিয়ার নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, তারপর অ্যামোক্সিক্লেভের সাথে তোমার ম্যাক্রোলিড গ্রুপটা কম্বাইন্ড ইউজ করতে পারি। তাহলে এইভাবে তোমাদের অ্যান্টিবায়োটিকে অত নাম দরকার নাই। তাহলে তোমাদের বলতে হবে যে স্যার মাইল্ড টু মডারেট নিউমোনিয়া আমরা বাসায় রেখে চিকিৎসা ওরাল ফর্মে অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করব। আর যখন যাদের স্কোর 3 বা 4-এর বেশি, তাদের স্যার আমি হসপিটালাইজড করব, তাদের আমরা ইম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিকটা প্যারেন্টারালি ইন্ট্রাভেনাসলি স্টার্ট করব। করে আমরা কখন ওরালি সুইচ করব? যখন পেশেন্ট ফেব্রাইল হয়ে যাবে বা মুখে খেতে পারবে, তখন আমরা ওরালি স্টার্ট করব। তাহলে আমার মনে হয় অ্যান্টিবায়োটিকের অ্যান্সার গুলো তোমাদের আমি যেভাবে বললাম, অ্যান্টিবায়োটিকের নাম, ডোজ, এগুলো নিয়ে আমার মনে হয় তোমাদের এখন মাথা ব্যথা নাই। তোমাদের এই অ্যাপ্রোচটা কিভাবে প্রশ্নের উত্তরটা দিবা পরীক্ষায় পাশের জন্য, এইভাবে বলতে হবে তোমাদের। তাহলে সিভিয়ার নিউমোনিয়ার ক্ষেত্রে দুইটা আমি জিনিস বলছি, যে হসপিটালাইজ করতে হবে, অ্যান্টিবায়োটিক গুলো প্যারেন্টারালি দিতে হবে, ইন্টারভেনাসলি বা প্যারেন্টারালি দিতে হবে। এটা এখন আসো ডিউরেশন অফ অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট। ডিউরেশন অফ অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট হলো মোস্টলি 7 থেকে 10 দিন, কোনো কোনো বইয়ে 5 দিনও বলা আছে, যে নিউমোনিয়া আনকমপ্লিকেটেড নিউমোনিয়ার ক্ষেত্রে তোমার 7 থেকে 10 দিন, ইভেন 5 দিন অ্যান্টিবায়োটিক ইজ অ্যাডিকুয়েট। বাট কিছু কিছু অর্গানিজমের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত এক্সটেন্ড করা লাগতে পারে। এর মধ্যে একটা আছে তোমার ওই যে স্ট্যাফাইলোকক্কাস, ক্লেপসিলা, লিজনেলা, এগুলো আমার মনে হয় তোমাদের লেভেলে দরকার নেই। তোমরা বলবা স্যার অ্যান্টিবায়োটিকটা আমরা ইউজ করব 7 থেকে 10 দিন, ইভেন 5 দিনেও স্যার রেসপন্স হতে পারে। তাহলে আমার মনে হয় অ্যান্টিবায়োটিক ইউজ আমি এম্পিরিক্যাল বললাম, ওরালি দিবা না প্যারেন্টারালি দিবা এটা আমি বললাম, ট্রিটমেন্টটা হসপিটালাইজড হবে না বাসায় হবে এটা আমি বললাম, তারপর ডিউরেশন অফ অ্যান্টিবায়োটিক ইউজ বললাম। এখন আসো এই পেশেন্ট গুলো, নিউমোনিয়ার পেশেন্ট গুলোর আরেকটা অপশন আমি বলছি, যে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। আরেকটা জিনিস আমাকে করতে হবে, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। তাহলে নিউমোনিয়ার এখন তাহলে আমি একটু বলে নিই কি কি কমপ্লিকেশন আমরা ফেস করি সাধারণত। অনেক কমপ্লিকেশন হইতে পারে, এর মধ্যে তোমাদের লেভেল যেগুলো না বললেই না, এরকম 2-3টা তোমরা মনে রাখো। সেটা হলো প্যারানিউমোনিক ইফিউশন, ওই যে প্লুরাল, ওই যে প্লুরিসি হয়, তোমাদের বলছি প্লুরিসি হয়, প্লুরিসি হলে ওখানে প্লুরাল ভলভ প্যারানিউমোনিক ইফিউশন হইতে পারে, এবং ওখানে ইনফেকশন যদি এক্সটেন্ড করে ব্যাকটেরিয়া, তাহলে অনেক সময় ইম্পাইমা থোরাসিস হইতে পারে। তাহলে প্লুরাল কমপ্লিকেশন নিউমোনিয়ার কি কি হয়? প্যারানিউমোনিক ইফিউশন, ইম্পাইমা থোরাসিস, ইভেন তোমার নিউমোথোরাক্স হইতে পারে। তাহলে প্লুরাল কমপ্লিকেশন নিউমোনিয়ার 3টা, একটা হলো প্যারানিউমোনিক ইফিউশন, ইম্পাইমা থোরাসিস, নিউমোথোরাক্স। আর যেখানে তোমার কনসলিডেশন হচ্ছে উইদিন দি প্যারেনকাইমা, এখানে কি কমপ্লিকেশন হইতে পারে?
এখানে দুইটা কমপ্লিকেশন তোমরা মনে রাখো, একটা হইতে পারে যে লাং অ্যাবসেস ডেভেলপ করতে পারে, তোমরা দেখবা যে নিউমোনিয়ার ওখান থেকে লাং অ্যাবসেস ডেভেলপ করতে পারে, এটা একটা কমপ্লিকেশন। অনেক সময় যে লোবে তোমার কনসলিডেশনটা হচ্ছে ওখানে এক্সেসিভ সিক্রেশন হয়ে ব্রঙ্কাস গুলো অবস্ট্রাক্ট করে অনেক সময় কলাপস করতে পারে, লোবার কলাপস অথবা সেন্ট্রাল কলাপস অথবা হোল লাং কলাপস, এটা হইতে পারে। তাহলে আমি তোমাদের বললাম ওরাল কমপ্লিকেশন তিনটা, উইদিন দি প্যারেনকাইমা বললাম দুইটা, হলো লাং অ্যাবসেস, আরেকটা হইলো বললাম যে কলাপস হইতে পারে, লোবার কলাপস, এগুলো হইতে পারে। আরেকটা কমপ্লিকেশন তোমরা মনে রাখতে পারো, সেটা হলো যদি নিউমোনিয়া থেকে ব্লাডে ইনফেকশনটা স্প্রেড করে ব্যাকটেরিয়ামিয়া সেপ্টিসিমিয়া হয়ে শরীর বিভিন্ন অর্গানে স্প্রেড করে তার কমপ্লিকেশন হইতে পারে। এর মধ্যে যেমন মনে করো তাহলে সেপ্টিসিমিয়া হইতে পারে, সেপ্টিসিমিয়া ব্রেনকে ইনভলভ করে মেনিনজাইটিস, তারপরে লাং তোমার পেরিকার্ডিয়াম এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, লিভারে হেপাটাইটিস, এই জিনিসগুলো কমপ্লিকেশন হিসেবে হইতে পারে। তাহলে আমার মনে হয় তুমি যে এই আমি এই স্প্রে মেকানিজম দিয়ে 2-3টা নিউমোনিয়ার কমপ্লিকেশন বললাম, এইটুক যদি গল্পে রাখো মনে রাখতে পারো, এটাও এনাফ। তাহলে ট্রিটমেন্টের আরেকটা অপশন হবে তোমাদের এই ট্রিটমেন্ট কমপ্লিকেশন। তাহলে যদি প্যারানিউমোনিক ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিকের সাথে ফ্লুইড বের হয়, পাস জমে, ইম্পাইমা হয়, তাহলে তার জন্য টিউব থোরাকোস্টমি করে প্লেস থেকে ফ্লুইড স্প্রে নিতে হবে, খালি করতে হবে। এটা যদি নিউমোরাক্স হয় টিউব দিতে হবে, অ্যাবসেস হলে তাহলে তার চিকিৎসা লাংয়ে ডিউরেশন দিতে হবে, অ্যান্টিবায়োটিক ডিউরেশন বাড়িয়ে দিতে হবে। সেপ্টিসেমিয়া হলে মেনিনজাইটিস ওগুলা হলে অ্যান্টিবায়োটিক স্পেকট্রাম বাড়াই হবে, বা তার যদি সাপোর্টিভ জাগে যেমন হাইপোভলিউমিয়া হাইপোটেনশন হলে তার আইসিইউ ম্যানেজমেন্ট ওইভাবে লাগতে পারে। তাহলে আমার মনে হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে তোমাদের আমি বললাম সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট কার্ভ 65 স্কোর দিয়ে, আরো স্কোর আছে নিউমোনিয়া সিভিয়ারিটি ইনডেক্স, অনেক স্কোর আছে, কিন্তু তোমাদের লেভেলে আমি তোমাদের এই কার্ভ 65টা দিয়েই বললাম। তাহলে এটা দিয়ে আমি সিভিয়ারিটি করে ম্যানেজমেন্টের আমি সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিলাম, স্পেসিফিক অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিলাম। অ্যান্টিবায়োটিক চয়েস করব কিভাবে এটা বললাম, ডিউরেশন বললাম, এই আর নিউ ট্রিটমেন্ট অফ দা কমপ্লিকেশন এটার ম্যানেজমেন্ট বললাম, এবং কি কি কমপ্লিকেশন এটা বললাম। এখন আসো ফলো আপ এন্ড প্রগনোসিস, একটা নিউমোনিয়ার প্রগনোসিস এন্ড ফলো আপ। কমিউনিটি এক নিউমোনিয়া মনে রাখবা যে সাধারণত 95 থেকে 99% এই যে আমি ম্যানেজমেন্ট গুলো বললাম কমপ্লিকেশন ছাড়া ইজিলি অ্যান্টিবায়োটিক রেসপন্স করে কমিউনিটি নিউমোনিয়ার মডেলি চলে লেস দ্যান 1%। আর হসপিটালাইজড হয় সিভিয়ার নিউমোনিয়া বা হসপিটাল এক নিউমোনিয়া, সেক্ষেত্রে মর্টালিটি সাধারণত তাহলে তোমাকে জিজ্ঞেস হয় কমিউনিটি নিউমোনিয়া প্রগনোসিস এন্ড প্রগনোসিস উইথ প্রপার অ্যান্টিবায়োটিক। আর ফলো আপ কি? ফলো আপ শেষ হলো একটা নিউমোনিয়া তোমার কাছে আসছে, সেটা হাসপাতালের সময় অথবা যখন তখন করলাম, তাহলে এইটা ফলো আপ করবা কি? ফলো আপটা তোমরা দুইভাবে ফলো করতে পারো, একটা হলো পেশেন্টের সিমটম গুলো কি পরিমাণ ইম্প্রুভ হচ্ছে সেটাকে, আরেকটা হলো ইনভেস্টিগেশন দিয়ে। নিউমোনিয়া তো একটা জিনিস মনে রাখো, নিউমোনিয়া রোগীটা ফলো আপ হবে ক্লিনিক্যাল বেসিস, যে আমি অ্যান্টিবায়োটিক করলাম 2-3 দিনের মধ্যে যে সিমটমগুলো ছিল, বিশেষ করে জ্বর, এটা কাশি কমতেছে কিনা, তারপরে তার এই যে বডি বিল্ড মানে অ্যানোরেক্সিয়া, নসিয়া, খাবার রুচি, এগুলো তোমার ইমপ্রুভ করতেছে, জেনারেল ওয়েলবিং ইমপ্রুভ করতেছে কিনা, তাহলে এটা হলো ক্লিনিক্যাল ফলো আপ। আরেকটা হলো ইনভেস্টিগেশন, মূলত রেডিওলজিক্যাল ফলো আপ। তো এখানে ক্ষেত্রে একটা জিনিস বলে যে যখন একটা রোগী নিউমোনিয়া চিকিৎসা করব, টেকনিক্যাল ফলো আপ করব না রেডিওলজিক্যাল ফলো আপ করব। নিউমোনিয়া ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো ক্লিনিক্যাল ফলো। একটা অ্যান্টিবায়োটিক স্টার্টার পরে একটা রোগী ক্লিনিক্যালি ইমপ্রুভ হতে শুরু করে, ঠিক
3 দিনের মধ্যে, তাহলে তার রেডিওলজিক্যাল ফলো আপ দরকার নেই। তার কারণ হলো যে রেডিওলজিক্যাল ফলো আপটা অনেক পরে হয়। একটা রোগী মনে করো নিউমোনিয়া চিকিৎসা দিয়েছো 7 থেকে 10 দিন, দেওয়ার পরে ক্লিয়ারলি হয়ে গেল, জ্বর কাশি সব সাইড করে গেল, কিন্তু দেখা গেল যে রেডিওলজিক্যাল শ্যাডো এটা ডিসঅ্যাপিয়ার করতে সাধারণত যদি আনকমপ্লিকেটেড হয়, কোনো কমপ্লিকেশন নাই, ম্যালিগন্যান্সি, লাং অ্যাবসেস কিছু হয়নি, ইউজুয়াল নিউমোনিয়া, নর্মাল নিউমোনিয়া, এটাও রেডিওলজিক্যাল শ্যাডো ইমপ্রুভ সাধারণত 8 থেকে 2 সপ্তাহ লাগে। কারণ একটা মনে করো তুমি দেখছো 7 থেকে 10 দিন অ্যান্টিবায়োটিক হয়ে গেছে, ক্লিনিক্যালি ইমপ্রুভ হচ্ছে, তোমার কাছে 2 সপ্তাহ এক্সরে নিয়ে আসলো, তুমি দেখলা যে এখনো তোমার আছে, তাহলে এটা ধরে যাবে না যে তার করে নাই, কারণ রিপেয়ার করতে সাধারণত 4 থেকে 6 সপ্তাহ লাগে। তাহলে তোমাদের জিজ্ঞেস করে নিউমোনিয়ার কি ফলো আপ করবো, তাহলে নিউমোনিয়ার ফলো আপ করবে এটা ক্লিয়ার ফলো আপ, সিমটম গুলো সাবসাইডেছে কিনা, তার কারণ এই রেডিওলজিক্যাল তোমার ইমপ্রুভমেন্টটা ল্যাগ এন্ড করে ক্লিনিক ইমপ্রুভমেন্ট। ওই জন্য আমরা সাধারণত 4 থেকে 6 সপ্তাহ একটা নিউমোনিয়ার চিকিৎসা দেওয়ার পরে 4 থেকে 6 সপ্তাহ পরে আমরা এক্সরে করে রোগীগুলোকে ফলো করতে পারি, তার কারণ এর আগে করলে ওই রেডিওলজিক্যাল শ্যাডো থেকে যেতে পারে। আমার মনে হয় এখানেই নিউমোনিয়া, কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, আর একটু বলি দুটা কথা, সেগুলো হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া। এই যে আমি কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া বললাম, এগুলো সবই এক, কিন্তু দুইটা ক্ষেত্রে তোকে একটা বলছিলাম তোমাদের ওই যে ডেফিনেশন, যে কমিউনিটি নিউমোনিয়া, কমিউনিটিতে হচ্ছে হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, হসপিটালাইজড অ্যাডমিশন হওয়ার 2 দিন পরে নিউমোনিয়া অ্যাপিয়ার করতেছে, তাকে আমি বলতেছি হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া। মেন পার্থক্য হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া আর কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়ার অর্গানিজমের পার্থক্য। অর্গানিজম ওখানে যেমন বলছিলাম স্ট্রেপ্টোকক্কাস, মাইকোপ্লাজমা, ক্ল্যামাইডিয়া আর হলো লেজোনেলা, আর হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে কম অর্গানিজম হলো তোমার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, বিশেষ করে ইকোলাই, সিউডোমোনাস, তারপর হলো এই তোমার মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফিলোকক্কাস অরিয়াস, ক্লেবসিলিয়া, এগুলো। তাহলে দেখো পার্থক্য হলো যে এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক যখন আমি হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া স্টার্ট করব, তাহলে ক্লিনিক্যাল কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া এখানে যেহেতু অর্গানিজম আলাদা, এখানে এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক স্টার্ট করার তোমার স্ট্র্যাটেজিও আলাদা। অ্যান্টিসিউডোমোনাল যেহেতু সিউডোমোনাস অ্যারিজোনোসা এগুলো খুব কমন, অ্যান্টিসিউডোমোনাল, তারপরে হলো মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোকক্কাস অরিয়াস মানে এমআরএসএ, এগুলো কাভারেজ খুব বেশি দিতে হয় ইন কেস অফ হসপিটাল অ্যাকুয়ার্ড নিউমোনিয়া। আমার মনে হয় নিউমোনিয়া সম্বন্ধে আমি যা বললাম, তোমরা ডেভিডসনটা একটু পড়ে নিও, এইটুকু যেটুকু আমি বললাম এইটাই সাফিসিয়েন্ট ফর পাসিং ফাইনাল এমবিবিএস এক্সামিনেশন আশা করি। তো থ্যাংক ইউ, আমার এখানে শেষ, তাহলে শেষ করে দিই। জি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওকে, থ্যাংক ইউ।